আচ্ছা, আজকে আপনাদের কততম ক্লাস কেউ বলতে পারবেন? ষষ্ঠ ক্লাস, তাই না? ওকে, আমরা এখন পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডে হোম পেজের এই যে হোম ট্যাবের, এটাকে ট্যাব বলে, এই ট্যাবের এই রিবন সেকশনে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এখানে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট, এইগুলো সম্পর্কে ভালোভাবে জেনেছি। এখন অনেকের মনে নাও থাকতে পারে, তারপর আমি একবার করে রিমাইন্ড করাবো, তারপর আমরা ইনসার্টে যাব। তো প্রথমে আমি হোম পেজে থাকা অবস্থায় কিছু একটা লিখবো, তা না হলে আমরা তো কোনো কাজ করতে পারবো না। তো লেখার জন্য সব থেকে ভালো হয় এখানে একটা সমান চিহ্ন দিয়ে RAND, তারপর ফার্স্ট ব্র্যাকেট প্রথম এবং শেষ দিয়ে এন্টার প্রেস করলে ডিফল্টভাবে কিছু লেখা চলে আসবে। তো এখন আমরা প্রথম থেকে আসি, এই যে কপি কার্ড থেকে আসি, একদম শর্টে দেবো যেহেতু অনেকবার আপনাদের এটা রিপিট করা হয়েছে। তো প্রথমে এই ভিডিও লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কীভাবে করতে পারি? প্রথমত মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এবার ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কপি কার্ড এই বাটনগুলো এনেবল দেখতে পারবো। তো এখানে আমি যদি কপি করি তাহলে এই যে পেস্ট বাটনটাও এখন এনেবল হয়েছে, এতক্ষণ ছিল না। তো আমি যদি এখানে সেখানে একটা ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা ব্লিঙ্ক করছে। তো এখানে আমি যদি কন্ট্রোল V দিই, পেস্ট হয়ে গেল। অথবা আমি এখান থেকেও পেস্ট করতে পারতাম, অথবা আমি রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন, এখান থেকে পেস্ট করতে পারতাম। আমরা বিভিন্নভাবে পেস্ট করতে পারি। তো সবথেকে সহজ উপায় আমি মনে করি কন্ট্রোল-C দিয়ে কপি, কন্ট্রোল-V দিয়ে পেস্ট, এটা খুবই ইজি। আর কাট মানে তো বোঝেন, এই ধরেন এটা আমি কাট করব, তাহলে কাট করলে এখানে আর থাকবে না, আবার পেস্ট করলে এটা আবার চলে আসবে, আবার পেস্ট করলে আবার আসবে, এভাবে ওটা থাকবে। তো কপি কাট পেস্ট এটা তো আমরা জানি। এরপরে ফরম্যাট পেইন্টার, এটা সম্পর্কেও নিশ্চয়ই আপনারা জানেন। দেখেন আমি এই লেখাটাকে একটি স্টাইল দিব, ধরেন আমি অন্য একটা ফন্ট স্টাইল দিচ্ছি, দেওয়ার পরে এটার কালারও আমি চেঞ্জ করছি। এখন এই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ফরম্যাট পেইন্টারে, আচ্ছা একটু বড় করি, ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করলে একবারই কাজ হবে। আর যদি ডাবল ক্লিক করা যায়, যতবার আমি যত জায়গায় ক্লিক করব ততক্ষণ হচ্ছে ফরম্যাট পেইন্টারে কাজ হবে। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক মানে কি মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করা 1 সেকেন্ডের ভিতরে। তো এখানে ফরম্যাট পেইন্টার সিলেক্টেড আছে কিনা বুঝবো কী করে? দেখেন এটার ব্যাকগ্রাউন্ডেরটা ব্ল্যাক মতো দেখা যাচ্ছে, তার মানে এটা সিলেক্টেড আছে। এখন আমি যেখানে ক্লিক করব সেখানে এখানকার এই স্টাইলটা হতে থাকবে। তো এটা খুবই ইজি একটা ব্যাপার। আচ্ছা, তারপর আমরা যদি হচ্ছে এই সেকশনটা ক্লিয়ার, তারপরে আছে এই যে একটা ছোটো ক্লিপবোর্ড অপশন, এটা যতবার আমি যত জায়গা থেকে কপি করব, ক্লিপবোর্ডে এই লেখাগুলো হচ্ছে সংরক্ষিত থাকবে। আমি যখন এই কপিগুলো আমার লেখার ফাঁকে এসে পেস্ট করে দিতে পারবো। জাস্ট একটা ক্লিক, কন্ট্রোল-Vও পেস্ট করা লাগবে না, বা পেস্ট অপশনেও ক্লিক করা লাগবে না। তো এটা যদি আমার প্রয়োজন না হয় তখন আপনি কি করবেন, এই যে ক্লোজ করবেন, আবার ক্লিয়ার অল করলে এটা সব ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার আর প্রয়োজন না হয় এখানে ক্লিয়ার অল দিবেন, আর এখানে ক্রস দিলে এই ক্লিপবোর্ড অপশনটা এখান থেকে চলে যাবে। আচ্ছা, এই সেকশনটা একদম ক্লিয়ার। এরপর আমরা ফন্ট সেকশনে আসি। ফন্ট সেকশনে আসার পরে আপনি যদি এই লেখাটার স্টাইল চেঞ্জ করতে চান, মানে লেখার তো বিভিন্ন স্টাইল হয়, ফন্ট আছে, তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমি আমার কম্পিউটারে ইনস্টলকৃত সকল ফন্ট আমি এখানে পেয়ে যাব। দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, আপনার যেইটা ভালো লাগে। আচ্ছা, আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে, আচ্ছা জুম করে একটু ডানে এগুলো দেখতে হলে যে নিচে স্লাইড বার আছে, এটা সাহায্যে ডানে বায়ে সরানো যাবে। আবার এই ডান পাশে স্লাইড বার দিয়ে উপরে নিচে যাওয়া যাবে। আবার উপরে নিচে এই স্লাইডে না গিয়ে মাউসের যে চাকাটা আছে ওইটা ঘুরাইলেই উপরে নিচে হতে থাকবে। তো এখানে আমি যেটা দেখালাম যে কিভাবে ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায় এইভাবে। এখন এই যে এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এইভাবে চেঞ্জ করি, বিভিন্ন স্টাইল চেঞ্জ করা যাবে। আবার যদি আপনার কোনো একটা ফন্টের নাম আপনার জানা থাকে, আপনি সেই ফন্টের নামটা এখানে দিতে পারেন। যেমন আমি দিতে পারি হচ্ছে রেলওয়ে, আর এই যে রেল, আচ্ছা এই যে একটা পপিংস, এই ফন্টটাও সুন্দর একটা ফন্ট।
এটার আবার ফন্ট ফ্যামিলি থাকে, কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এটা চেঞ্জ করা যায় না। আচ্ছা, চেঞ্জ করা যায়। এটা যদি ফন্টের ফ্যামিলি বলতে কী বোঝায়, একটা ফন্ট এমন এমন ফন্ট আছে যার একই ফন্ট কিন্তু কোনোটা চিকুন, কোনোটা লম্বা, কোনোটা বাঁকা, এরকমভাবে অনেকগুলো ভেরিয়েশন থাকে। ওইগুলো অ্যাক্সেস পেতে হলে এই জায়গায় ক্লিক করতে হবে, করে এই যে এখানে এই ফন্টের ফ্যামিলি পেয়ে যাবেন। দেখেন রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক। তো আমি এখানে বোল্ডে ক্লিক করে ওকে দিলাম। এটা সামান্যতম বোল্ড হয়েছে। যাই হোক, এটা দিয়ে অতটা ভালোভাবে চেঞ্জ করা যায় না, অন্য সফটওয়্যারের মাধ্যমে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা যায়। যাই হোক, ওয়ার্ডে ডিফল্টভাবে যে ফন্ট আছে সেটাই ব্যবহার করা হয় সাধারণত। আচ্ছা, এরপরে এটাতে ক্লিক করলে এটা বড় হতে থাকবে, এটাতে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। আচ্ছা, বেশি জুম হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর এটা দিয়ে আপনি সেন্টেন্স কেস, মানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের, এইভাবে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপার কেস দিলে দেখেন কি হলো, সব হাতের লেখা বড় হাতের হয়ে গেল। এরপর এটাতে ক্লিক করলে সকল ধরনের যত আমি ব্যবহার করেছি, আচ্ছা আমি জুম আউট করি তাহলে বুঝতে পারবেন। এখানে সবগুলো আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি চাই যে এই যে লাল করা, তারপর হচ্ছে একটু কিছুটা বড় করা, এই সকল ধরনের ফরম্যাট আমি ক্লিয়ার করতে চাই, তাহলে এই এর সাথে একটা রাবার চিহ্ন আছে, এটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে ক্লিক করলে সবগুলো একদম ডিফল্ট হয়ে যাবে। এরপর এটাই ক্লিক করলে বোল্ড হয়, একদম সহজ হিসেবে। এগুলো আর আমি বেশি সময় নিব না। এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সহজ হিসেব। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন, সব কমন বিষয়, সহজ বিষয়। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। আবার যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নেই, তাহলে এই আরও চিহ্নতে ক্লিক করে এখান থেকে নো কালার করে দেবেন। অবশ্যই আগে এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর এটা ক্লিক করলাম। এটা এবার এখান থেকে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইলে কালারের ফন্ট এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ সেকশনে আসি। এখানে অ্যালাইনমেন্ট সাধারণত ডিফল্টভাবে বাম পাশে অ্যালাইন হয়ে থাকে, এই যে বাম পাশে অ্যালাইন, আর এটা হচ্ছে ডান পাশে। তো আমি যদি ডান পাশেরটার অ্যালাইন করি তাহলে দেখেন ডান দিকে অ্যালাইন হলো, বাম দিকে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। আবার যদি আমি মনে করি এটা পুরোটা সিলেক্ট করলাম, করে যদি এই জাস্টিফাই দিই, জাস্টিফাই দিলে দেখবেন এই পাশেও অ্যালাইন আছে, এই পাশেও অ্যালাইন আছে। শুধুমাত্র প্যারার যে লাস্টের লাইনটা, এটা তো মেলানো সম্ভব না, লাস্টের লাইনটা মানে শর্ট থাকে, আর বাদ বাকি সব কিন্তু এই যে ডান পাশে অ্যালাইন থাকে। আচ্ছা, জাস্টিফাই করে সাধারণত বইয়ে বা আপনার লেখাকে সুন্দর করার জন্য আপনি অবশ্যই জাস্টিফাইটা ইউজ করবেন। আর এই জায়গা এই সেকশনটা ধরেন এই পুরোটার কালার চেঞ্জ করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটাতে বর্ডার দেওয়া হয়। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাস্টিফাইটা, আর হচ্ছে বর্ডারটা ততটা গুরুত্বপূর্ণ না। আর এখানে হচ্ছে এই যে এইটা এখানে গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে চাইলে আমরা সিম্বল দিতে পারি। এটা সম্পর্কে আশা করি আপনারা সবাই ক্লিয়ার আছেন, এটা আমি আর বেশি ঝামেলা করছি না। এরপর দেখেন এখানে কিছু স্টাইল দেওয়া আছে ডিফল্টভাবে। আমি যদি এখানে সিলেক্ট করি, করে এখানে এক একটা ক্লিক মানে মাউসের কার্সরটা সরালেই আমরা এই সব দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টাইল আছে এখানে, আপনি চাইলে আপনার মন মতো স্টাইল এখানে সেভ করে রাখতে পারেন। এই যেখানে একটা স্টাইল, আপনি চাইলে এখানে মন মতো হচ্ছে স্টাইল সেভ করে রাখতে পারেন। এর জন্য কী করতে হবে, আপনাকে আগে একটা স্টাইল বানায় নিতে হবে। ধরেন এখানে আমি একটা স্টাইল বানাচ্ছি, এখানে আমি এই ফন্টটা দিলাম, ফন্টের কালারটা সবুজ দিচ্ছি। তো এই স্টাইলটা আমি চাচ্ছি সেভ করে রাখতে, পরবর্তীতে আমার কাজে ব্যবহার করার জন্য জাস্ট একটা ক্লিকে আমি এটা আমি ব্যবহার করবো আমার যে কোনো লেখাতে। সেক্ষেত্রে কী করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে, এই যে ক্রিয়েট এ স্টাইল, এখানে স্টাইলের নাম দিতে পারেন। ধরেন আমি আমার নিজের নাম দিচ্ছি NAYON, নয়ন দিয়ে ওকে দিয়ে দিলাম। এইবার দেখেন উপরে নয়ন নামে এই যে সবুজ আইকনে এটাই রয়েছে। এবার আপনি ধরেন এখানে একটা ক্লিক করলেন, করে এখানে গেলেন, দেখেন এই স্টাইলটা এখানে চলে আসলো। তো আপনার
প্রয়োজনীয় একটা স্টাইল আপনার সেভ করে রেখে আপনি যে কোনো সময় এটার অ্যাক্সেস নিতে পারবেন। এখানে আরও আপনি এটা আমি একটা সেভ করেছি, আপনি চাইলে আরও অনেকগুলো হচ্ছে মডিফাই করে আপনি সেভ করে রাখতে পারেন। আচ্ছা, আশা করি এটা নিয়ে কারোর কোনো সেরকম জড়তা থাকার কথা না। এটা 3-4 বার করে আমরা রিপিট করেছি গত কয়েকটা ক্লাসে। এবার আসছে ফাইন্ড। এখানে কিছু কথা আমি খুঁজে বের করতে চাই। ধরেন ফাইন্ড লিখে ফাইন্ডে ক্লিক করার পরে এখানে দেখেন একটা নেভিগেশন ট্যাব এসছে। এখানে আমি যদি সার্চ করি VIDEO ভিডিও লেখাটা আমি সার্চ দিলাম, আপনি যে কোনো লেখা সার্চ দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি 5 রেজাল্ট, 5টা হচ্ছে ভিডিও লেখা আছে। তারপর হচ্ছে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমরা এভাবে আর কি কোনো একটা লেখা খুঁজে বের করতে পারবো। তারপরে আসছে রিপ্লেস কথাটার মাধ্যমে আপনি যে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে পারবেন। ধরেন আপনি একটা বানান বারবার ভুল করেছেন, তো ওই বানানটা আপনি চাচ্ছেন একবারে সিলেক্ট করে হচ্ছে রিপ্লেস করে ফেলতে, কিংবা এক জায়গায় ভিডিও লেখা রয়েছে আপনার ভুল হয়েছে, ভিডিও জায়গায় আপনার অডিও লেখার প্রয়োজন ছিল, তো যেই কথাটা ভুল আছে সেটা এখানে লিখবেন, আর এই ভুল কথাটা কিভাবে সঠিক করবেন সেটা এখানে লিখবেন। ধরেন এখানে অডিও লিখলাম AUDIO, অডিও লিখে আপনি যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে যেখানে যেখানে ভিডিও লেখা ছিল সেটা এই যে ওকে দিলাম, অডিও হয়ে গেল। দেখেন এখানে সব ভিডিও ছিল, অডিও হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রিপ্লেসের কাজ। এরপর আসছে হচ্ছে সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে সিলেক্ট অবজেক্ট হচ্ছে ধরেন কোনো একটা আপনি শেপ নিলেন, এই যে শেপ বলে এইগুলোকে, এই শেপ নিলেন, এইগুলোকে সিলেক্ট করার জন্য হচ্ছে সিলেকশন অবজেক্টে ব্যবহার করা হয়। আর এটা তেমন একটা ব্যবহার নেই বললেই চলে, ও দরকার নাই। আর সিলেক্ট অল টেক্সট সিমিলার ফরম্যাটিং, ধরেন এখানে এটা ডিলিট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে আপনি চাচ্ছেন এখানে একটা ক্লিক করলেন, এরকম সবুজ লেখা যত জায়গায় আছে আপনি অনেক লেখা লিখতে পারেন। লিখে যেখানে যেখানে সবুজ লেখা আছে ওইগুলোকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, তো একটা জায়গায় ক্লিক করে রাখবেন, রেখে সিলেক্ট যে এখান থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। সিমিলার মানে কি? সিমিলার মানে একই ধরনের, তাই না? এখানে ক্লিক করলাম, দেখেন এই সবুজ যেখানে যেখানে ছিল সেগুলো সিলেক্ট হলো। আমি চাইলে এগুলোর কালার এখন চেঞ্জ করে দিতে পারছি একবারে সিলেক্ট করে। তো এটা হচ্ছে সিলেক্ট সিমিলার অবজেক্ট, আর এটার ব্যবহার গুরুত্বপূর্ণ না। এখানে সিলেক্ট অলটাও গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা সিলেক্টেড সিমিলার ফরম্যাটিং, এটা গুরুত্বপূর্ণ। আর তাছাড়া যে সিলেক্ট অল অপশনটা, এটা তো কন্ট্রোল A প্রেস করলেই সব সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা দরকার নাই। তাহলে আমরা হোম পেজের এটা সম্পূর্ণ ক্লিয়ার। আপনারা এটা আরেকবার, আপনারা সবাই এটা হচ্ছে একবার রিভিশন দেন। কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমি তাকে ক্লিয়ার করে দিই, এবং এটা হয়ে গেলে আমরা পরের স্টেপে এগোবো। ওকে, আমি এগুলো সব আবার রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন আমরা ফাইল, হোম এই দুইটা ট্যাবের কাজ অলরেডি। ফাইলের এই যে ফাইলের ভিতর কি আছে, নিউ, ওপেন, সেভ। আচ্ছা, আমি একটু তারপরে এক্সপ্লেন করি, খেয়াল করেন। দেখেন আমি একটা ধরেন কিছু একটা লিখলাম, ডকুমেন্ট তৈরি করলাম, আমার তো এটা সেভ করার প্রয়োজন আছে, তাই না? তো সেভ করার জন্য কন্ট্রোল S, অথবা ফাইল থেকে যে এই যেখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে আমি কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করতে পারি, অথবা এই যে ব্রাউজে ক্লিক করে, এই যে ডেস্কটপ অপশন, এই যে এখানে ডেস্কটপ, অথবা এখানে ডেস্কটপে এক জায়গায় ক্লিক করে এখানে আপনি একটা নাম দিতে পারেন। ধরেন আমি নয়ন লিখে আমি এখানে সেভ দিলাম। ওকে, এবার দেখেন আমি যদি এটা কেটেও দিই পুরো ফাইলটা, এই যে নয়ন নামে যে ফাইলটা সেভ আছে এর ভিতরেই মনে করেন আমার প্রয়োজনীয় লেখাগুলো সংরক্ষিত থাকবে। ডাবল ক্লিক করি, এই যে ওই অবস্থানে আমি ওই লেখাগুলোকে পেয়ে যাবো, সেভ করে ফেলবো, ঠিক আছে? চাইলে এই ওয়ার্ড ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলটাকে আমি কাউকে পাঠাতেও পারি,
সে তার কম্পিউটার, ধরো আপনি মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে এই ফাইলটা পাঠালেন, সে ওটা ওপেন করলো, তার কম্পিউটার থেকে ওয়ার্ডে সে ওপেন করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে ওয়ার্ড ফাইল, মানে ডক ফাইল বলে এটাকে। আচ্ছা, এবার আমি এটা কেটে দিচ্ছি, আমি নর্মালে এটা ওয়ার্ডটা ওপেন করলাম। এবার আমি চাচ্ছি ওটা ওপেন করতে। হ্যাঁ, দেখেন ওপেন করার জন্য এই যে ওপেন অ্যানাদার ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। মানে এই যে ফাইল থেকে ওপেন করার অপশনটাই আর কি, এখানে ক্লিক করে আমি ব্রাউজ থেকে ডেস্কটপ থেকে এই যে ডেস্কটপে থাকা এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করতে পারি। সরাসরি ডাবল ক্লিক করে ওপেন করা যায়, আবার সফটওয়্যারের ভিতর ঢুকে ওপেন করা যায়। সফটওয়্যারের ভিতর ঢুকে ওপেন অপশন থেকে ওপেন করা যায়। আর এই নিউ অপশন মানে নতুন একটা ডকুমেন্ট। আচ্ছা, তারপর সেভ মানে তো দেখলেন, কন্ট্রোল-S দিয়ে সেভ করে কোনো একটা জায়গায় নিজের নামে অথবা যে কোনো একটা নামে ফাইলটা সেভ করা যায়। আর সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজটা কি সবার মনে আছে? নোটপ্যাড ফাইল আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, প্রথম 2টা ক্লাসে। হ্যাঁ, সেভ অ্যাজ হচ্ছে ধরেন আপনি এটা লিখলেন, লেখার পরে আপনার মনে হলো এর পরেও আমি আরও কিছু লিখবো, অথবা এই ফাইলটাকে আমি আরেকটা নামে সেভ করব। মানে বিষয়টা এরকম, এর গুরুত্ব অবশ্যই আছে, এই জন্য সেভ অ্যাজ। আমি চাচ্ছি যে এখানে কিছু লেখা আছে, আমি এখন প্রয়োজন কি যে এখানে আরও কোনো পরিবর্তন করলাম কিংবা এইভাবেই রাখলাম, রেখে এটাকে আরেকটা নামে সেভ করব, একই ফাইলের আরেকটা কপি ভার্সন রাখবো, কিংবা এর সাথে পরিবর্তন রেখে এটা এর মতোই রাখবো, কিন্তু আমি একে একটা পরিবর্তন ঘটিয়ে আমি আরেকটা নামে সেভ করবো। আমার কথা হয়তো একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি একটু দেখাই। এখানে আমি ধরেন কিছু লেখা আবার লিখছি, এটা ধরেন এটা কপি করলাম, করে এখানে এসে পেস্ট করলাম, এই যে আরেকটা পরিবর্তন ঘটালাম। তারপর ধরেন ইনসার্টে গিয়ে শেপ নিয়ে একটা এরকম শেপ নিচ্ছি, নিয়ে এই যে একটা পরিবর্তন, এটাকে আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ কোথায় করব? ধরেন ডেস্কটপে করব। ডেস্কটপে নয়ন 2 নামে আমি সেভ করছি, দিয়ে সেভ। এটা কি হলো? সেভ অ্যাজ হলো। এবার এটা যখন আমি কাটতে যাব, এবার দেখেন নয়ন যেটা আছে এটা ওপেন করলাম, এটা কিন্তু আগের মতোই আছে। ঠিক আছে, আমি কিন্তু ফাইল এটাই ওপেন করে ওইটা সেভ করেছি, মানে সেভ অ্যাজ করেছি, এটা আগের মতোই আছে। এবার এটা কেটে দিলাম, আর এইটা দেখেন এই পরিবর্তিত ফাইল। আপনারা এবার সেভ আর সেভ অ্যাজটা বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ারলি? আচ্ছা, এরপরে প্রিন্ট, আপনার যদি প্রিন্টার মেশিন থাকে কম্পিউটারের সাথে লাগানো, আপনি এই ফাইলটায় প্রিন্ট করে বের করতে পারবেন কাগজে। শেয়ার, এক্সপোর্ট, তারপর হচ্ছে ক্লোজ মানে কেটে দেওয়া, এই অপশনটার মতোই আর কি। এই যে ক্লোজ মানে ওই যে এর ভিতরে যে ফাইল নেওয়া ছিল ওইটা ক্লোজ করা আর কি। অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টটাকে আপনি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে সেভ করে রাখতে পারেন। এখানে কিছু জেনারেল সেটিংস রয়েছে, ডিফল্ট সেটিং, এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি ইনসার্টের কাজে যাব। ফাইল আর হোমের ট্যাবের কাজ আপনাদের দেখানো শেষ, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছে। এখন আমরা পরের স্টেপে এগোবো, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের কাজ কি আমরা এক এক করে দেখব। আচ্ছা, প্রথমে আছে পেজ কভার। পেজ কভার মানে কি? ধরেন আপনি একটা বই লিখবেন, বইয়ের প্রথম পৃষ্ঠা, ঠিক আছে, বইয়ের প্রথম পৃষ্ঠা কীরকম হবে তাই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করাতে দেখেন এখানে ডিফল্ট কিছু মনে করেন প্রথম পৃষ্ঠার নমুনা দেখছে। তো আমি এটাতে যদি ক্লিক করি, এই যে এখানে এই যে একটা মনে করেন বইয়ের প্রথম পৃষ্ঠার মতোই লাগছে, তাই না? এটা আপনি এখান থেকে এডিট করতে পারেন, এখান থেকে আপনি লিখতে পারেন কোনো একটা লেখা। তো এখানে আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন, এভাবে আপনি বুক কভার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এরকম অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে পেয়ে যাবেন। আবার এখানে মোর কভার পেজ ফ্রম offline.com, আপনার নিজের কম্পিউটারে থাকা যদি কোনো ফাইল জেপিজি ইমেজ আকারে সেভ করা থাকে সেটা নিতে পারেন।
তারপরে আছে সেভ সিলেকশন, কভার পেজ, গ্যালারি, এভাবে সেভও করতে পারেন। তো এটা হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠা নেওয়ার মতো। আচ্ছা, এবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এবার আপনি যে শুধুমাত্র এক পেজে কাজ করবেন তা কিন্তু না। আমার এখানে দেখেন অলরেডি 2টা পেজ নেওয়া আছে। এই যে এখানে পেজ নাম্বার দেখা যায় এবং ওয়ার্ড নাম্বারও দেখা যায়। এখানে কয়টা ওয়ার্ড নেওয়া হয়েছে, 243টা ওয়ার্ড আছে। তো এখন আমি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ নেওয়া মানে আপনি একটা নতুন খালি পৃষ্ঠা নেওয়া। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন একটা খালি পৃষ্ঠা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে আসলাম, এই জায়গায় ক্লিক করলাম, আমার দরকার একটা নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ, ক্লিক করলাম, এই যে নিচে একটা পেজ চলে আসবে। আর যদি কোনো লেখার মাঝে থাকেন, ধরেন এ একটা প্যারার শেষে রয়েছে আর এগের উপরে, তাই না, এই যে এখানে মাউসের কার্যটা ঘটছে। এখন আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে দেখেন এই নিচের যেটুক ছিল সেটা নিচের পেজে চলে এসে, আর উপরের যে প্যারাটা ছিল সেটা এখানেই থেকে গেছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের এই জন্য একদম নিচের দিক থেকে ধরেন এখানে ক্লিক করে তারপরে ব্ল্যাঙ্ক পেজ নেবেন, এতে করে নতুন পেজ নেবেন। এতক্ষণে ক্লিক করে আমি 8টা পেজ নিয়ে ফেলেছি এবং আমি কত নাম্বার পেজে আছি? 7 নাম্বার পেজে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে লেখা রয়েছে পেজ 7 of 8, মানে মোট আছে 8টা পেজ, তার ভিতরে প্রথমে যে 7 নাম্বার লেখা ওইটার মধ্যে আমি আসি, এটাই দেখাচ্ছে। এরপর আসছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি? এই ইসের মতোই, ধরেন আমি এখানে একটা ক্লিক করে আমি যে পেজ ব্রেক দিই, তাহলে ওর নিচ থেকে আরেকটা পেজ তৈরি হবে। এটাও মনে করেন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার মতোই একটা ব্যাপার। আচ্ছা, অনেকগুলো পেজ নিয়ে ফেলেছি। এবার আচ্ছা, এগুলো বোঝার জন্য একটু জুম আউট করলে ভালো হয়। জুম আউট করলে এই যে আপনারা ভালোভাবে বুঝে দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনি তো পেজ নিলেন, আপনার এই পেজটা দরকার নেই, তাহলে ডিলিট করবেন কিভাবে? তাহলে এই জায়গা থাকা অবস্থায় ব্যাক স্পেস, অথবা ডিলেটে কাজ হয়, ডিলেটে হয় না, ব্যাক স্পেস ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কারণ এটা আপনি ডিলিট ব্যাক স্পেস করবেন, তাহলে এখানে ক্লিক করে মানে একদম উপরে সিলেক্ট থাকতে হবে, তাহলে ওটা ডিলিট হবে একদম উপরে। আপনি যদি এখান থেকে ব্যাক স্পেস করেন তাহলে কি হবে দেখেন, আমি জুম করছি, আমি যদি এখান থেকে ব্যাক স্পেস করি তাহলে একটা একটা করে অক্ষর মুছতে থাকবে। আর আচ্ছা, আমি জুম আউট করছি। এবার দেখেন, আমি যদি এই আর এর আগে মাউসের কার্যটা রাখি, এখানে রাখি, তাহলে আমি যদি ব্যাক স্পেস করি, তাহলে জুম আউট করে বোঝাই, তাহলে দেখেন ওটা ডিলিট হয়ে গেল, একটা পেজ ডিলিট হয়ে গেল। আবার এটা ডিলিট করতে থাকছি, এই যে ডিলিট হতে থাকছে। এবার ডিলিট করতে করতে আমরা এই পর্যায়ে চলে এসেছি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে হয়। ওকে, এবার এটা আমি ডিলিট করে দিই, এটা আবার ডিলিট কিবোর্ড থেকে ডিলিট হচ্ছে না, এর জন্য আমাকে এই পেজ কভার থেকে রিমুভ কারেন্ট কভার পেজ ডিলিট করতে হবে। ঠিক আছে, এখান থেকে যে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করলে এটা ডিলিট হবে। এবার আমি আবার জুম করছি, এখানে ক্লিক করে এবার আমরা এখানে পেজ কভার দেখলাম, ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, পেজ ব্রেক দেখলাম। তো এই 3টা জিনিস আপনারা একটু নিজেরাও ট্রাই করেন যে আসলে এগুলো কিভাবে কাজ করে। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে চেষ্টা করেন সবাই। আচ্ছা, পেজ ডিলিট করা, তারপর হচ্ছে নতুন পেজ নেওয়া, এটা সবাই দেখেছেন তাই না? এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ নেওয়া, ব্ল্যাঙ্ক পেজ নেওয়া এবং পেজ ডিলিট করা। কভার পেজও গুরুত্বপূর্ণ না। এই কভার পেজে গিয়ে এখানে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করলে কভার পেজ ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন পেজ নেওয়া। এই ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকেও একইভাবে আমরা হচ্ছে নিতে পারি, নতুন পেজ নিতে পারি। তো এখন আমি একটা নতুন পেজ নিচ্ছি, নিয়ে এখানে আমরা টেবিল ক্রিয়েট করব। একটা ফাঁকা পৃষ্ঠা নিয়েছি,
এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, খেয়াল করেন টেবিল, আবার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেও একই আসছে। তো এখানে আমরা কয়টা টেবিল নিব এটা এখান থেকে সিলেক্ট করা যায়। জি, টেবিল কেটে ফেলবেন মানে ডিলিট করতে চাচ্ছেন? এটা এখানে ধরেন ক্লিক করবেন, এই যে এখানে এখানে এটা ক্লিক করে ডিলিট করে দেবেন কিবোর্ড থেকে। ডিলিট হচ্ছে না, এই যে ডিলিট, এখানে ক্লিক করে এই যে ডিলিট, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ক্যালেন্ডার বানাতে পারি এটার মাধ্যমে। ক্যালেন্ডার তৈরি করব। তো ক্যালেন্ডারে কয়টা রো আছে? এখানে 1 2 3 4 5 6 7, এগুলোকে লম্বাগুলোকে বলা হয় কলাম, আর আড়াআড়িগুলোকে বলা হয় রো। তাহলে 1 2 3 4 5 6 7টা হচ্ছে কলাম নিব, আর রো নিব হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 7 7 14, মানে 7 7 নেব। 7টা না, আমি রো নেব একটা বেশি, কারণ হচ্ছে আমরা হচ্ছে জুলাই 26 এটাও উপরে লিখবো। তো তাহলে 8টা, এই দিকে নেব হচ্ছে 7টা, আর এই দিকে নেব হচ্ছে 8টা। এই দেখেন উপরে দেখা যাচ্ছে, উপরে এই যে এই জায়গা লেখাটা আসবে না, দেখেন আমি 7/8, 7/8টা নিব। তো এটা এই জায়গা থেকে আমরা চাইলে লম্বা করে ফেলতে পারি। তো আমি এরকম রাখছি। এখন খেয়াল করেন, এই পুরোটা আমি সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে এটা মার্জ সেল করে দিলে এটা পুরোটা এক লাইনে হয়ে যাবে। এখানে লিখতে পারি এখন কি মাস, এখন চলছে জুলাই 26, জুলাই 2026। আচ্ছা, ফন্ট আমার আগে যেটা নেওয়া ছিল সেটাই হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সরি, এটা পুরোটাই সিলেক্ট করতে হবে। এই লেখাটা বাম পাশে আমার কাছে বেমানান লাগছে, আমি এটা সিলেক্ট করে চাইলে এখানে ক্লিক করলে এটা এর মিডিলে চলে আসবে। আচ্ছা, জুলাই 2026 লিখলাম। এবার এখানে লিখবো হচ্ছে বারগুলো। প্রথমে আছে SU, সানডে, মনডে, টুয়েসডে, এভাবে আমরা লিখতে থাকি। লেখার সাইজটাকে আমি একটু বড় করে নিই আগেই। এগুলো আবার পরে চেঞ্জ করছি, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, দেখেন এই ট্যাবে যেতে হলে আমি সরাসরি এখানে ক্লিক করতে পারি, অথবা রাইট অ্যারো চিহ্নতে ক্লিক করতে পারি। কিবোর্ডে 4টা অ্যারো চিহ্ন আছে না, ওখানে রাইট অ্যারোতে ক্লিক করলে ডান পাশে চলে যাবে। তো থার্সডে, তারপরে এফ আর, ফ্রাইডে, তারপরে আছে হচ্ছে স্যাটারডে, SA। এবার এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করছি, করে এটা সাইজও চেঞ্জ করছি, সাইজ 22 রাখছি, 26 রাখলাম। এবার এখানে তারিখগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি 01 দেওয়া নাকি জাস্ট 1 দেওয়া? জাস্ট 1 দেওয়া। 1, তারপরে অ্যারো চিহ্ন দেবো, ডান অ্যারো চিহ্ন দিয়ে 2, ডান 3, এভাবে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করছি আর একটা অ্যারো চিহ্নতে ক্লিক করছি। 5 6 7 8 9 10 11 12 13 14
আছে যে এইটা একটা বেশি আছে, এবার 30 আসলে এটা 30 দিয়ে দিয়ে এটা যদি বেশি মনে হয় এটা সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট সেল, এই সেলটা ডিলিট করে দেবেন। তো আপনারা এইভাবে এটা করতে পারেন। করার পরে আপনার যদি মনে হয় এটার একটা স্টাইল দেবেন, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলের ভিতরে প্রথমটা এখানে ওইটা পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেলে ক্লিক করেন, তাহলে ওটা পুরোটা একটা হয়ে যাবে। তারপর ওটা মিডিল অ্যালাইন করবেন লেখাটা। আচ্ছা, এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা এটা বুঝতে অসুবিধা হতে পারে। এটা সিলেক্ট করলাম, এই যে ডিলিট সেল, ডিলিট, এখানে ডিলিট টেবিল, এটা ক্লিক করে ডিলিট করে ফেললাম। এবার দেখেন প্রথম থেকে দেখায়, আমরা আসি ইনসার্টের ভিতরে টেবিলে। এখানে যখন আমি এটা এরকম করছি, মানে মাউসের লেফট বাটন ক্লিক করছি না, কিন্তু আমি জাস্ট এরকম চলে আসছে, এতে এগুলো আসছে। তো এই জায়গায় খেয়াল করবেন, আমরা 7x7 নিব। এইদিকে এই দেখেন উপরে দেখা যাচ্ছে 7x7। এবার এখানে একটা ক্লিক করলে এরকম একটা তৈরি হয়ে যাবে। এবার মাউসের কার্সরটা এই জায়গা যখন নেবেন, যখন এই জায়গা নেবেন, এই যে এখানে, তখন অ্যারো চিহ্নর মতো আসবে। তো অ্যারো চিহ্নর মতো আসলে এইভাবে টান দিবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, তারপর এটা আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসান। এরপর আপনারা এটা এতটুকু করেন, তারপরে এটা হয়ে গেলে আমরা পরের স্টেপে এগোবো। সবাই হয়েছে, তাই না? এবার আপনারা যেটা করবেন, এই জায়গায় একটা ক্লিক করে ডান দিকে চলে যাবেন, যার পরে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এই যে কালো হয়ে গেছে উপরে। রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেলে ক্লিক করলে এটা পুরোটা এক হয়ে যাবে। এটা করেন সবাই। এবং এখানে ক্লিক করে এবার জুলাই 2026 লিখতে পারেন, এবং এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, প্লাস ফন্টের সাইজ এখান থেকে বড় করতে পারেন। আবার এই যে হোমে যে এই যে এখানে ক্লিক করে এটা মিডিল অ্যালাইনও হয়ে যাবে। আচ্ছা, এটা সবার হয়েছে, তাই না? এখানে তারিখ, এখানে ডেটগুলো সবাই দিয়েছেন। অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে আপনি 1 2 3 এভাবে দিতে পারবেন। এভাবে এক এক করে তারিখগুলো দিতে পারবেন। এইবার এটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে এই যে এই জায়গাতে ক্লিক করার পর এখানে ডিজাইন অপশন 2টা আছে। এর ভিতরে ডান সাইডে লাস্টের দিকে যে ডিজাইনটা আছে এখানে যাবেন, যে এখানে দেখেন বিভিন্ন স্টাইল আছে। এইগুলো যেটা আপনার পছন্দের পর মাউসের কার্সরটা রাখেন, জাস্ট ক্লিক করেন না। মাউসের কার্সর রাখলে এই স্টাইলগুলো আপনি দেখতে পারবেন, কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন। আর এগুলো যদি ভালো না লাগে, এর ডান সাইডে আবার অ্যারো চিহ্ন আছে, যে এই অ্যারো চিহ্ন, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি নেবেন।
এবার আপনারা চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে এখান থেকে কালারটা এই কালার দিচ্ছি। এবার এখানে খেয়াল করেন এই লেখাগুলো অনেক ছোট লাগছে, তো আমি চাইলে এই লেখাগুলো সাইজ এখান থেকে বড় করতে পারি এবং এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এবং এখানে প্যারাগ্রাফের এই সেক্টরে এইটাতে ক্লিক করলে মাঝখানে লেখাগুলো চলে আসবে, প্রত্যেকটা ঘরের সেলের মাঝখানে চলে আসবে। আচ্ছা, হয়েছে না সবার? আচ্ছা, এখন আমরা ইনসার্ট থেকে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ কভার, পেজ ব্রেকটা সাধারণত ধরেন এই ট্যাবের পরে আমার আরেকটা ট্যাব দরকার এর মাঝে, তাহলে যদি পেজ ব্রেক দিই তাহলে এটার পরে এই যে ফাঁকা একটা পেজটা, এটা ব্ল্যাঙ্ক পেজ থেকে হয়। পেজ ব্রেকেও যা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজেও তাই হচ্ছে। আচ্ছা, এরপর টেবিলটা আমরা দেখলাম। এখন এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনি এখানে একটা নির্দিষ্ট কলাম, নির্দিষ্ট রো দিয়ে একটা তৈরি করতে পারেন। আমরা তো এভাবে ড্র করলাম, আমরা চাইলে এখানে 5টা আর এই পাশে ধরেন 5টা দিয়ে 5-5-10টা দিয়ে এখান থেকে ওকে দিলে আমরা এই যে 5টা বাই হচ্ছে একটা কলাম পেয়ে গেলাম। এটা কোথা থেকে? ইনসার্ট থেকে টেবিলের এই যে অ্যারো চিহ্ন, এখান থেকে এই যে ইনসার্ট টেবিল। এরপর আসছে ড্র টেবিলে এইভাবে ধরেন একটা এরকম টান দিলাম, এইভাবে খুব টান দিলাম, এইভাবে আমরা ড্র করতে পারি। ওকে, এবং এখানে ডিলিট ক্লিক করে ডিলিট টেবিলে ক্লিক করলে ওই টেবিলটাই ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করে ডিলিট টেবিলে ক্লিক করলে টেবিলটা ডিলিট হয়ে যাবে। ধরেন আপনি এই টেবিলটা করলেন, আপনার এটার প্রয়োজন নেই, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এই যে ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারবেন। অথবা ইনসার্ট থেকে এই যে এখানে টেবিল অপশন, আচ্ছা এখান থেকে আসছে না যদিও, এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে। এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, এই যে এখান থেকে যে ডিলিট টেবিল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এই টেবিলটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, টেবিল অপশন থেকে তার মানে ইনসার্ট টেবিলে যে একটা নির্দিষ্ট রো কলামের সংখ্যা বসিয়ে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। আর এখান থেকে এইভাবেও টেবিল ক্রিয়েট করতে পারবেন। তারপর ড্র টেবিলে গিয়ে দেখেন এরকম একটা, প্রথমে খোপ নিলাম, নেওয়ার পরে এই মাঝখান দিয়ে একটা দাগ দিলাম, একটা দাগ হয়ে গেল। লম্বা একটা দাগ দিলাম, এদিকে দাগ হলো, এইদিকে দাগ দিলাম, এদিকে হলো। এভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন। যদি আপনার প্রয়োজন পড়ে তো এভাবে করতে হবে। আর ডিলিট দিলে, ডিলিট টেবিল দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। এখন আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। রানা, পিছন থেকে লাইট জ্বালিয়ে দাও তো, আরেকটা দাও। ওকে, থাক। এবার আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। টাইপিংয়ের জন্য যে সফটওয়্যারটা দেখানো হয়েছে গত ক্লাসে, ওই সফটওয়্যারটা ওপেন করবেন, করে ওই বেসিক লেসন থেকে রানা ওই ওনাকে একটু শেখাই দিও। হ্যাঁ,